ক্লিনারের বাচ্চা ম্যাম, এই তো ক্লিনার আমার মুখে মুখে তর্ক করে। এক কাজ করেন, ওরে চাকরি থেকে বাদ দেন। সাজিদ, আমার এক্স হাজবেন্ড এত বছর পর তাও কিনা আমার এই কোম্পানিতে ক্লিনারে জব করে। আমি তো ভেবেছিলাম ও অনেক ভালো আছে, কিন্তু ওর এই অবস্থা কেন? আচ্ছা, কি করেছে উনি? ম্যাম, এই তো ক্লিনারের বাচ্চা, আমি আসতেছিলাম, ঝাড়ু দিতেছিল। ম্যাম, ওরে বললাম যে আমার এইদিকে একটু ঝাড়ু দে, আমি এদিক দিয়ে চলাফেরা করতেছি, ও আমার মুখে মুখে তর্ক করে। আপনি এক কাজ করুন ম্যাডাম, ওরে চাকরি থেকে বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আপন সাহেব, আপনি যান, আমি বিষয়টা হ্যান্ডেল করতেছি। তোর তো চাকরি থাকবে না, দেখিস। এই বলো তো, তুমি কি এমন করেছো যার জন্য আমার কাছে তোমাকে নিয়ে আসলো, আবার এতগুলো কমপ্লেন দিল? ম্যাডাম, বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করি নাই। স্যারে তখন যা কইলো আমার নামে সবকিছু মিথ্যা। আসলে হয়েছে কি, স্যার চাই আমি যেন সবসময় তারা সালাম দিই, মানে যখনই তার সঙ্গে দেখা হবে আমি যেন তারা সালাম দিই, স্যার এইটাই চাই। এখন ম্যাডাম, আমি তো আর দারোয়ান না, তাই না, যে আমি তার উঠতে উঠতে সালাম দিব। আমি তো এখানে ঝাড়ু দেই, ঝাড়ুদার আমি। আমার যারা সম্মান করতে ইচ্ছা হবে আমি তার সম্মান দিব, এখানে জোর করে কি সালাম নিতে পারবে সে? তাছাড়া ম্যাডাম, আমার কেন জানি মনে হয় স্যারের বোধহয় আমার উপর কোনো ব্যক্তিগত রাগ আছে। আমি মাঝে মধ্যে দেখি স্যার আমার সহ্য করতে পারে না, আমার সাথে দেখা হলে স্যার শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিছু করি নাই ম্যাডাম। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এই ম্যাটারটা বাদ দিয়ে পরে ডিসকাস করব। আহ, তুমি তুমি উত্তরা 18 নম্বর সেক্টরে থাকো না? জি ম্যাডাম, আমি তো উত্তরা 18 নম্বর সেক্টরেই থাকি, কিন্তু আপনি আমার ঠিকানা কিভাবে জানলেন? আমি তো কোনোদিন এই অফিসে চাকরি করি নাই। আমি জানি, তার কারণ হচ্ছে তোমার ওয়াইফ মুনা আমার ফ্রেন্ড, ফ্রেন্ড ছিল, তো ওর সুবাদে আমি তোমার ব্যাপারে জানতাম। তো তোমাকে দেখে না আমার কেন জানি প্রথমে মনে হচ্ছিল তোমাকে চেনা চেনা লাগছে, কিন্তু আমি খুব একটা শিওর ছিলাম না। কিন্তু এখন আমি একদম 100% শিওর যে তুমি সাজিদ, আমার ফ্রেন্ডের হাজবেন্ড। ও আচ্ছা, আপনি মোনার ফ্রেন্ড ছিলেন, যাক ভালো। এই জন্যই তো বলি যে আপনি আমার ঠিকানা কি করে জানেন, শুনে ভালো লাগলো। আচ্ছা একটা কথা বলো তো, আমি সরি, বলুন। আমি যতটুকু জানি, মানে আমার ফ্রেন্ডের মাধ্যমে, যে আপনি তো অনেক বড় একজন বিজনেসম্যান ছিলেন, আপনার অনেকগুলো কোম্পানি ছিল, তাহলে আপনি আমার কোম্পানিতে এভাবে ক্লিনারে কাজ করছেন, আমি না ঠিকঠাক ভাবে মিলাতে পারছি না। আমাকে একটু বলবেন মানে হয়েছে কি এক্স্যাক্টলি? ম্যাডাম আসলে সবই আমার ভাগ্য, জানেন তো। একটা সময় আমার অনেক বড় ফ্যাক্টরি ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু এখন এসব অতীত। আর আমি এখন এই যে আপনাদের অফিসে ঝাড়ু দেই, কোনো মতে কাজ করে 2 বেলা 2 মুঠো খাবারের ব্যবস্থা করি, চলতেছে কোনো রকম। হ্যাঁ আমি বুঝতে পারছি, বাট তবুও না আমার কাছে কেন জানি হিসাবটা খুবই গরমিল লাগছে। যে মানুষটার এতগুলা কোম্পানি ছিল, যে মানুষটা এত বড় একটা বিজনেসম্যান ছিল, তার অবস্থা এইরকম। মানে আপনি যে ক্লিনার, তাও কিনা আবার আমার কোম্পানিতে আপনি কাজ করছেন। প্লিজ প্লিজ আমাকে একটু খুলে বলুন না, আপনার সাথে এমন কি হয়েছে যার জন্য আপনার আজকে এত অবনতি? ম্যাডাম, আপনি মালিক হয়ে আমার কাছে জানতে চাইতেছেন যে আমার এই অবস্থা কেন, আর এই অবস্থার কথা জেনে আপনি বা কি করবেন ম্যাডাম? এখন স্যার তো বলে গেল আমি দোষী, এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমার চাকরিতে রাখবেন নাকি বাইর করে দিবেন। এছাড়া আমার জীবনের কাহিনী শুনে আপনার কি লাভ? আই নো, বাট প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু বলেন। যেহেতু আমি আপনাকে খুব একটা না চিনলো, আমার ফ্রেন্ডের মাধ্যমে যতটুকু চিন, আফটার অল আমার ফ্রেন্ডের আপনি হাজবেন্ড, তো এতটুকু জানার রাইটস তো আমার আছে। প্লিজ প্লিজ আমাকে বলবেন যে আপনার এমন কি হয়েছে যার জন্য আজকে আপনার এই অবস্থা। ঠিক আছে ম্যাডাম, এত করে যখন জানতে চাইতেছেন আপনি মালিক হয়ে, তখন তো আর আপনার কাছে লুকাইতে পারবো না। একটা সময় আমার সবকিছুই ছিল ম্যাডাম,
ফ্যাক্টরি ছিল, আমার আন্ডারে শত শত মানুষ কাজ করত, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ছিল, ভালোবাসার মানুষও ছিল, সুন্দর চলছিল সংসার। কিন্তু এই হঠাৎ করে না, যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করি, আজ সেই মানুষটার জন্যই আমার এই অবস্থা। যাকে ভালোবেসে বিয়ে করি না ম্যাডাম, সে আমাকে ঠকায় জানেন তো। সে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে আমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি ছলে বলে কৌশলে তার নামে লিখিয়ে নেয়। আর এই যে আমার মাথায় যে আঘাতের চিহ্ন দেখতে পারতেছেন, এই আঘাতটা আর কেউ না, আমার ওয়াইফের প্রেমিকই আমাকে করে। আর তারপর থেকে তো আমি এই যে আপনাদের অফিসে ঝাড়ু দিয়ে জীবন যাপন করছি। সবই আমার কপাল ম্যাডাম। এগুলো শুনে আপনি আর কি করবেন বলেন? কি বললেন আপনি? তার মানে মুনা আপনাকে ধোকা দিচ্ছে, মুনা আপনাকে এভাবে মেরেছে? না না ম্যাডাম, আমি মুনার কথা বলতেছি না ম্যাডাম, আমি তো বলতেছিলাম আমার দ্বিতীয় স্ত্রীর কথা। মুনা আমাকে অনেক ভালোবাসতো ম্যাডাম জানেন তো, কিন্তু মানুষ বলে না সুখে থাকতে নাকি মানুষের ভূতে কিলে, ওই আমার অবস্থা অনেকটা তেমন। আমি আমার ফ্যাক্টরির যে ম্যানেজার, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। মুনা যখন এই কথা জানতে পারে, মুনা আমাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছিল যে সাজিদ, কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারবে না। তোমার লাইফে যে মেয়েরাই আসুক না কেন, সবাই তোমাকে শুধুমাত্র টাকা পয়সার জন্য ভালোবাসবে, তোমার সম্পত্তির জন্য ভালোবাসবে, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু আমি ম্যাডাম মোনার কথা শুনি না, আমি মোনাকে ডিভোর্স দিয়ে দিই, বাধ্য হয়ে ডিভোর্স দিতে। কারণ আমি তো আমার কোম্পানির ম্যানেজারকে ভালোবেসে ফেলি। আর তারপরে যখন মোনাকে ডিভোর্স দিয়ে আমার কোম্পানির ম্যানেজারকে বিয়ে করি, বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু 6 মাসের মাথায় গিয়ে না হঠাৎ করে জানতে পারি যে সবকিছু ছিল তার মিথ্যা সাজানো নাটক। শুধুমাত্র আমার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য আমাকে সে বিয়ে করে। আর আমিও কত বোকা ছিলাম ম্যাডাম, তাই না? ওকে বিশ্বাস করে আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিই। আর দেখেন আজকে আমার এই অবস্থা। আজকে হয়তো মুনার অভিশাপের জন্যই আমার জীবনটা প্রায় ধ্বংসের পথে। আজকে আমি কোটিপতি থেকে রাস্তার ভিখারি বলতে পারেন। এই তো। কি বলতেছেন আপনি? আপনার সাথে এত কিছু ঘটে গেল, আপনার আপনার কাছ থেকে সব কিছু নিয়ে গেল, আপনাকে সর্বশান্ত করে ফেললো, আপনি এখন রাস্তার ফকির বলতে গেলে। যে মানুষের এতগুলা কোম্পানি ছিল, সেই মানুষটা কিনা এখন একটা কোম্পানির সামান্য ক্লিনার। মানে আপনার জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরও আপনি আপনি আপনার এক্স ওয়াইফের কাছে কেন গেলেন না? এমনও তো হতে পারতো যে আপনি যদি আপনার এক্স ওয়াইফের কাছে গিয়ে আপনার সব ব্যাপারটা খুলে বলতেন, হয়তো আপনার ওয়াইফ আপনাকে মাফও করে দিতে পারতো। আর আমি যতটুকু জানি যে মুনা আপনাকে অনেক ভালোবাসে। যেহেতু আপনাকে অনেক ভালোবাসে, তাহলে অবশ্যই আপনার এই অবস্থা শুনে আপনাকে দূরে ঠেলে দিতে পারতো না? ম্যাডাম কি বলেন এগুলা? আমি মুনার কাছে ফিরে যাব? আচ্ছা ম্যাডাম, আমি কোন মুখ নিয়ে মুনার কাছে ফিরে যাব বলতে পারেন? যে মেয়েটাকে আমি এত কাঁদালাম, এত কষ্ট দিলাম, যে মেয়েটা আমাকে অনুরোধ করে বলেছিল যে সাজিদ আমাকে ছেড়ে যেও না, আপনি আমাকে বলছেন আমি সেই মেয়ের কাছে ফেরত যাব? সেই মেয়ের কাছে ফেরত গিয়ে আমি কি বলবো? আর তাছাড়া অনেক অনেক বছর হয়ে গেছে, কে জানে ও হয়তো এখন মুভ অন করে নিয়েছে, হয়তো অন্য ওকে বিয়ে করে নিয়েছে। আর তাছাড়া আমি ওর সামনে গিয়ে কোন মুহূর্তে বা দাঁড়াবো? আমি পারবো না ম্যাডাম। তবে একটা কথা কি ম্যাডাম জানেন, কোনোদিনও যদি আল্লাহ ওর সঙ্গে আমার দেখা করানোর সুযোগ করে দেয় না, আমি প্রয়োজনের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো, ও যেন আমাকে মাফ করে দেয়। কারণ আমি ওকে যে কষ্ট দিছি না, ও যদি আমাকে মাফ না করে তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না ম্যাডাম। আচ্ছা, আমি যদি আপনার ওয়াইফের সাথে আপনাকে দেখা করিয়ে দেই, আপনি কি দেখা করবেন? না 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 ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর সঙ্গে দেখা করতে চাই না। আসলে ওর সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নেই। আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি পারবো না ম্যাডাম। আর তাছাড়া আপনি ওর সঙ্গে আমাকে কি করে দেখা করিয়ে দিতে পারবেন? আমার তো মনে হয় এতদিনে ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। ও কি আর আমার জন্য বসে থাকবে ম্যাডাম? এটা হয় না। মুভ অন। সবাই না মুভ অন করতে পারে না। মুনা, তুমি এই কোম্পানির ওনার? তুমি? মাশাআল্লাহ, তোমার অগ্রগতি দেখে আমার অনেক ভালো লাগলো মুনা।
আমি তোমার পায়ে হাত দিয়ে মাপ চাই মোনা, তুমি আমাকে মাফ করে দিও। তুমি তো সবই শুনলা আমার এই করুণ পরিণতির কথা। আমার সঙ্গে যা কিছু হয়েছে না, সবকিছু তোমাকে যে আমি কষ্ট দিয়েছিলাম না, তার ফল হয়তো আল্লাহ আমাকে এখন ভোগ করাচ্ছে। মোনা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আজ হয়তো আমার এই পরিণতি হতো না। আমি প্লিজ তোমার কাছে মাফ চাচ্ছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। সাজিদ, বিশ্বাস করো, আমি যে তোমাকে কখনো এইভাবে দেখতে পাবো আমি কল্পনাও করি নাই। আমি তো এটাই ভেবেছিলাম যে তুমি আমাকে ছেড়ে অন্যের হাত ধরে নিজের সংসার বেছে নিয়েছো, নিজের একটা সুন্দর জীবন বেছে নিছো, তুমি বেশ ভালোই আছো। কিন্তু আজকে যখন আমি তোমাকে এইভাবে দেখলাম, বিশ্বাস করো আমি আমাকে বিশ্বাস করতে পারি নাই। আরে যে মানুষটার জীবন এত বিলাসিতাময় ছিল, যে মানুষটার এতগুলো কোম্পানি ছিল, সেই মানুষটা আজকে সামান্য একজন ক্লিনার। আর তুমি তুমি এখন আমার কাছে ক্ষমা চাইতেছো? সাজিদ, তুমি জানো তুমি যখন আমাকে ছেড়ে দিছিল, বিশ্বাস করো আমার আমার দুনিয়াটা পুরো এলোমেলো হয়ে গেছিল। আফটার অল আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি যখন আমাকে বলছো যে তুমি ওই মেয়েকে বিয়ে করতে চাও, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি একটা কোনো উত্তর না দিয়ে আমি তোমাকে হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমি চাই তুমি ভালো থাকো। হ্যাঁ, এটা ঠিক যে তোমার কাছ থেকে ফিরে আসার পরে আমার লাইফটা গুছাতে অনেক কষ্ট হয়েছে। আমি তো ভেবেই নিছিলাম যে আমি হয়তো বাঁচতেই পারবো না, কিন্তু না, আমার আশেপাশের মানুষগুলো আমাকে আমাকে স্ট্রং করতে অনেক হেল্প করছে, যার জন্য আজকে আমি এই কোম্পানির মালিক। কিন্তু তোমাকে আমি এইভাবে দেখবো, বিশ্বাস করো আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। হ্যাঁ, আমি মানছি তুমি আমার সাথে অনেক অন্যায় করছে, যেটা আসলে ক্ষমার অযোগ্য। কিন্তু তবুও সাজিদ, তুমি আমার কাছে মাফ যেহেতু চাইতেছো, আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত রাখতে হবে। কি রাখবে তো? তুমি যে কোনো কন্ডিশনের কথা আমাকে বলো, আমি সব রাখতে রাজি। তাও তুমি আমাকে মাফ করো প্লিজ, আমাকে তুমি মুক্তি করো। আমি আর পারছি না এভাবে বোঝা টানতে, আমাকে মাফ করো প্লিজ। তুমি বলো আমাকে কি করতে হবে। শর্ত হচ্ছে আমাকে আবার বিয়ে করতে হবে তোমাকে। পাগল হয়ে গেছো তুমি মোনা, তুমি এগুলো কি বলতেছো? তুমি চাচ্ছ আমি আবার তোমাকে বিয়ে করবো না? যে মানুষটাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, সে আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, আবার তুমি বলছো আমি চাই আবার তোমাকে বিয়ে করি? এটা হয় না মোনা, এটা হয় না। সাজিদ, তোমার কাছে হয়তো হতে পারে যে তুমি আবার আমার লাইফে কি করে ফিরে আসবে, কারণ তুমি আমার সাথে এত বড় প্রতারণা করছো। যে আমি বললাম না তোমাকে, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে যেটাই করছো না কেন, আমার ওগুলো কিচ্ছু মনে নাই। বিশ্বাস করো, যখন আমি চোখের সামনে দেখছি, আমি সব কিছু ভুলে গেছি। তাই আমি আর কোনো কিছু শুনতে চাই না, কোনো কিছু বুঝতে চাই না। তুমি কি করছো না করছো এগুলো আমি কিচ্ছু মাথায় নিতে চাই না। আমি জাস্ট তোমাকে আবার আমার জীবনে ফিরে আনতে চাই। আমি আর সেকেন্ড টাইমের জন্য তোমাকে হারাতে চাই না। ঠিক আছে মোনা, তুমি যখন বলছো আমার কোনো আপত্তি নেই, তবে বিশ্বাস করো প্রত্যেকটা মানুষেরই না জীবনে দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত। এই যে আজকে আমি যে সুযোগটা পেলাম না, আমি কথা দিচ্ছি মোনা, শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, বিশ্বাস কর। ডেলিভারি বয়টা এখনো কেন আসতেছে? ম্যাম, আপনার পার্সেল। ও, থ্যাংক ইউ। ম্যাম, তাহলে আমি আসি। হ্যাঁ, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। ম্যাম, ওইটা সাজিদ না? হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম আপনি কি করে জানেন? ম্যাডাম, ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। সাজিদ, আমি। সরি, আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে। সাজিদ, আমার চিন্তা করছ না তুই? আমি আপন, ওই তো সেই প্রাইমারি স্কুল লাইফের থেকে পড়তাছি তোর সাথে আমি। হায় হায়, জোর ভুলে গেছোস? আপন। আরে বাপন, কি অবস্থা? কেমন আছিস বন্ধু? এই তো ভালো।
তোর কি অবস্থা বল, তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখ, আমি তো চিনতেই পারিনি তোকে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে ডেলিভারি বয়ের চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছোস? দেখ তোর তো দেখে মনে হইতেছে তুই ভালোই আছোস। যাক আলহামদুলিল্লাহ, দেখা হয়ে ভালোই লাগলো। বাইরে কেন দাঁড়িয়ে আছিস, ভেতরে আয়। আই ওয়েট ওয়েট ওয়েট, কি করছো তুমি? হ্যাঁ, সামান্য একটা ডেলিভারি বয়কে তুমি বাসার ভিতরে রাখতেছো? হ্যাঁ, তুমি ওর শরীরের অবস্থা দেখতেছো? আরে ডেলিভারি বয়রা সারাদিন ঘুরে ঘুরে পার্সেল ডেলিভারি করে। হ্যাঁ, ছি ছি ছি, ঘামের কি গন্ধ! আর তুমি এর মতো একটা মানুষকে তুমি বাসার ভিতরে রাখছো। এর মতো মানুষ যদি আমার বাসার মধ্যে যায়, আমার বাসাটা কি নোংরা হয়ে যাবে না? কি ব্যাপার মোনা, তুমি এভাবে কেন কথা বলতেছো? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি তো শুনলেই আমার ফ্রেন্ড। সাজিদ, ভাবি ঠিকই কইছে, আমি ডেলিভারি বয়ের চাকরি করি না, কত জায়গায় যায় না যায়, আর কাপড় চেঞ্জ করার তো সময় নাই। আসলে কাপড় দিয়ে গন্ধ বের হইতেছে, বাসার ভেতরে গেলে পুরো বাসা গন্ধে যাব। সমস্যা নেই, আমি অন্য কোনো দিন আমুনি, তোরা থাক, আমি আই। এই বন্ধু দাঁড়া, প্লিজ এভাবে যাবি না। মোনা, তোমার আসলে জানা দরকার যে ও আসলে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই যে আজকে আমার এত টাকা পয়সা সম্পত্তি দেখছো না, একটা সময় যখন আমি গ্রাম থেকে ঢাকা শহরে পা রাখি, তখন আমার থাকার মতো কোনো জায়গা ছিল না, জানো তো। তখন আমি ওর বাসায় থাকতাম, ওর টাকায় চলতাম। তখন যদি ও আমাকে এতটা সাপোর্ট না করতো, তাহলে আমি এত দূর অব্দি আসতেই পারতাম না। আজকে আমার সেই বন্ধুই এভাবে ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কি কি হয়েছিল তোর এমন বলতো? এত ভালো একটা জায়গায় ছিলি তুই, আর এখন এইভাবে মানুষের বাসায় ডেলিভারি দিয়ে বেড়াচ্ছিস। আমাকে একটু বলবি? কি আর কমু বন্ধু, তুই তো জানোস তোর বন্ধু কেমন। আসলে হয়েছে কি, 6 মাস একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করছিলাম, বুঝতে পারছোস। বিয়ে করার পরে না 2 বছর তার সাথে সংসার হয়েছে। 2 বছর পর যা বুঝতে পারছি যে ও আমারে না, আরেকজনরে যা ভালোবাসে। ফোনে কথা বলতো, আমি ধরছি ওরে, অনেক বুঝাইছি, সে মানছিল। মানার পরে কইছিল যে আমার নামে যত সয় সম্পত্তি প্রপার্টি আছে সব তার নামে লিখে দিলে সে ভালো হয়ে যাব। আল্লাহর কি কাম, আমিও তার নামে লিখে দিছি। তার 2 মাস পরে কইতাছে তার নাকি ডিভোর্স লাগবো। তো কোর্ট কাছারি এগুলা কইরা ডিভোর্স দিয়ে দিছি। আমার যত সয় সম্পত্তি প্রপার্টি ছিল, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে। তারপর নিজে চলার লেগে তো কিছু করা লাগবো, তাই না? তাই আর কি, এই ডেলিভারি বয়ের চাকরিটা বাইছে নিছি। এই হলো আমার অবস্থা। এত কিছু হয়ে গেল বন্ধু, অন্তত একটাবার আমাকে জানাতে পারতি। আমি কিছুই জানলাম না। আজকে যদি দেখা না হতো, হয়তো এতটুকুও জানতে পারতাম না। আর মোনা, তুমি তখন সবকিছুই শুনলে, আমার এই বন্ধুর জীবনে কি ঘটেছে না ঘটেছে। এরপরও কি তুমি ওর সঙ্গে এইভাবে খারাপ ব্যবহার করবে? এখন অন্তত আমাদেরকে ভেতরে যেতে দাও। দেখো সজিত, যত যা কিছু হোক না কেন, হ্যাঁ, আফটার অল সে তো এখন ডেলিভারি বয়। হ্যাঁ, তোমার বন্ধু ছিল সেটা অনেক আগের কথা, বাট এরকম কোন ডেলিভারি বয়কে আমি আমার বাসার মধ্যে কোনোভাবে অ্যালাউ করতে পারবো না। আর আমার বাসা কত দামি দামি সোফা, এর মতো এরকম ডেলিভারি বয় যদি আমার বাসায় গিয়ে যদি দামি সোফাতে বসে, আমার সোফাটাই তো নোংরা হয়ে যাবে। আর তুমি বলতেছো এর মতো ডেলিভারি বয়কে আমিও বাসায় ঢুকাবো? কোনোভাবেই সম্ভব না। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি বারবার ওকে এভাবে কেন কথা বলছো ছোট করে? ও আমার ফ্রেন্ড, একটা সময়ের পজিশন ভালো ছিল, এখন পজিশন খারাপ। টাকা পয়সা তো সবসময় মানুষের থাকে না, কিন্তু তাই বলে কি আমি আমার বন্ধুকে অস্বীকার করবো, ভেতরে ঢুকতে দেবো না? আমি এটা বুঝতে পারছি না মোনা। বন্ধু তুই চুপ থাক, ভাবি আজকে না, আমি অন্য কোনো দিন ভালো কাপড় চুপড় পরে একদিন এসে ঘুরে যাবো, কোনো সমস্যা নেই। আই প্লিজ, তুমি চুপ থাকো তো। তোমার সাথে আমি কথা বলছি না, আর কি ভাবছো? হ্যাঁ, তুমি আমার সাথে এরকম মিষ্টি মিষ্টি কথা বলবা আর আমি তোমাকে বাসার মধ্যে নিয়ে যাবো? নো ওয়ে। হ্যাঁ, তোমাদের মতো ফুড ডেলিভারি বয়দের আমি খুব ভালো করে চিনি, বুঝতে পারলে? এমনও তো হতে পারে আমার বাসার মধ্যে ঢুকে তবে দামি দামি জিনিসপত্র খুব সুন্দর মতো করে চুরি করে নিয়ে যাবা। যতই যা হোক, আফটার অল তুমি এখন ফুড ডেলিভারি বয়। হ্যাঁ, ফ্রেন্ড ছিল সেটা বহু বছর আগের কথা, এখনকার কথা না, ঠিক আছে? আর সাজিদ, তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ডেলিভারি বয় কোনোভাবে আমার বাসার মধ্যে যেতে পারবে না। মোনা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ এইভাবে ওকে আর অপমান করে কথা বলো না।
তুমি আল্লাহর রাস্তায় ভেতরে যাও, আমি বাসার ভেতরে গিয়ে তোমাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলছি। এই মানুষটা না থাকলে আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অতএব প্লিজ, আমি যেন আর ফার্দার না শুনি ওকে ছোট করে কথা বলতে। যাও ভেতরে যাও। তুমি ডেলিভারি বয়ের সামনে আমার সাথে এভাবে কথা বললো না, দেখো তোমাকে আমি কি করি। তো পাগল, আমার লেগে তুই ভাবির সাথে এই ব্যবহার করাটা তোর কি ঠিক হয়েছে? একদম ঠিক হয় নাই। তুই ভাবিরে যা সরি কবি, ভাবি এমনিতে ভালো মানুষ। আরে বাবা, তোর ভাবিকে আমি বেশ ভালো মতোই চিনি। ও এখন রেগে আছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তোর এই করুণ পরিণতি দেখে আমি তো চুপ করে বসে থাকতে পারি না, তাই না? আর তুই কিছুক্ষণ আগে বললি না যে তোর ওয়াইফের জন্য তোকে কেস কাছারি লড়তে হচ্ছে। আমার কাছে মনে হয় এটার একটা সলিউশন আমি তোকে দিতে পারি। আমার একটা ফ্রেন্ড আছে, ও অবশ্য লয়ার, বেশ ভালো পজিশনে আছে। এক কাজ কর, তুই আমার সঙ্গে চল, আমি ওর সঙ্গে গিয়ে তোর ব্যাপারে কথা বলি, যদি একটু তোকে সাহায্য করতে পারি। বাদ দে না, যেগুলা যাওয়ার না আমার কপাল, কাউরে দোষ দিতেছি না আমি। গেছে, এগুলোর ভিতর আর পড়তে চাই না, বাদ দে। এই এত ফর্মালিটি দেখানোর কোনো বিষয় নাই এখানে। তুই আমার ফ্রেন্ড, আমি তোকে সাহায্য করবো মানে করবো। তুই আমার সঙ্গে আয়।